নভেম্বর 1979 তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে হাজার হাজার ক্ষুব্ধ জনতা গেট টপকে ভেতরে প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল 58 জন আমেরিকান নাগরিক। দূতাবাসের নিরাপত্তারক্ষীরা আত্মসমর্পণ করে এবং কয়েক ঘন্টার মধ্যেই 52 জন মার্কিন কূটনীতিক ও কর্মী ইরানি প্রতিবাদকারীদের বন্দী হয়ে যায়। তাদের আমেরিকান সরকারের কাছে মাত্র একটাই দাবি ছিল, শাহ অফ ইরানকে আমাদের কাছে ফিরিয়ে দাও, নয়তো তোমাদের লোকদের মৃতদেহ দেখতে হবে। এই হাঙ্গামার মধ্যেই 6 জন মার্কিন কূটনীতিক দূতাবাসের একটি গোপন দরজা থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তী কয়েকদিন ধরে তারা লুকিয়ে থাকেন এবং বারবার রূপ বদলান। প্রতিটি অতিবাহিত দিনের সঙ্গে সঙ্গে তাদের ধরা পড়ার আশঙ্কা আরও বাড়ছিল। তাদের ইরান থেকে জীবিত বের করে আনা ছিল যেন এক অসম্ভব মিশন, কিন্তু এই অসম্ভব মিশনই সোপর্দ করা হয় আমেরিকান সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি CIA এর হাতে। এরপর মঞ্চ তৈরি করা হয় একটি ভুয়া হলিউড, যেখানে ছিল ভুয়া অভিনেতা, ভুয়া স্ক্রিপ্ট, এমনকি মিথ্যা সিনেমার পোস্টারও ছাপানো হয়েছিল। কিন্তু এটি কোনো বাস্তব সিনেমা ছিল না, এটি ছিল CIA এর একটি গোপন উদ্ধার মিশন, যার কোড নেম ছিল আর্গো। দর্শকবৃন্দ, নভেম্বর 1979 নাগাদ ইরানের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছে গিয়েছিল। কয়েক মাস আগে জানুয়ারি 1979-এ শাহ মোহাম্মদ রেজা পাহলভি জনগণের বিক্ষোভের চাপে দেশ ছেড়ে পালিয়ে যান। তার 38 বছরের শাসনামলে তিনি আমেরিকার পূর্ণ সমর্থন পেয়ে আসছিলেন, কিন্তু ইরানি জনগণ তার উপর চূড়ান্ত বিরক্ত ছিল, কারণ শাহ নিজে বিলাসবহুল জীবনযাপন করছিলেন আর ইরানের অধিকাংশ নিয়ন্ত্রণ ছিল আমেরিকার হাতে এবং তেলের উপরেও পুরো নিয়ন্ত্রণ ছিল আমেরিকার। অন্যদিকে ইরানের সাধারণ মানুষ ক্রমশ আরও গরিব থেকে গরিবতর হয়ে পড়ছিল। মানুষের মনে তখন শাহ অফ ইরানের প্রতি শ্রদ্ধা উঠে গিয়ে তাকে একজন আমেরিকান পাপেট বা কাঠপুতুল হিসেবে দেখা হচ্ছিল। শাহ অফ ইরানের গোপন পুলিশ, যাকে সাভাক বলা হতো, মানুষ শুধু এর নাম শুনলেই কেঁপে উঠত, কারণ সাভাক যে কোনো ধরনের বিরোধী মতাদর্শকে নির্মমভাবে দমন করত। এই রাজনৈতিক ঝড়ের মাঝেই একজন ব্যক্তি নির্বাসন থেকে ফিরে আসেন, ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন, যিনি একজন মানুষের ক্ষোভ ও সমর্থন দুটিই অর্জন করেন। খমেনি নেতৃত্ব দেন ইসলামী বিপ্লবের, আর কয়েক সপ্তাহের মধ্যে ইরানের শাসন ব্যবস্থা রাজতন্ত্র থেকে পরিবর্তিত হয়ে ইসলামিক শরিয়া আইনের ভিত্তিতে গঠিত হয় এবং ইরান হয়ে ওঠে ইসলামিক রিপাবলিক অফ ইরান। এই ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে পশ্চিমা বিরোধী মনোভাব ভয়ঙ্করভাবে বৃদ্ধি পায়। আমেরিকাকে তখন একটি দুর্নীতিগ্রস্ত পশ্চিমা দেশ হিসেবে দেখা হতে থাকে। তেহরানের রাস্তায় মানুষ দূতাবাসে হামলা চালাতো, আমেরিকার পতাকা পুড়িয়ে দিত এবং তার বিরুদ্ধে স্লোগান দিত। মানুষের ক্ষোভ আরও বেড়ে যায় যখন তারা জানতে পারে যে শাহ অফ ইরানকে আমেরিকা আশ্রয় দিয়েছে। তখনই তাদের দাবি উঠে, শাহকে ইরানে ফিরিয়ে আনো। আমেরিকাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ইরানি বিক্ষোভকারীরা সিদ্ধান্ত নেয় যে তারা US দূতাবাসের কর্মচারীদের জিম্মি করবে। নভেম্বর 1979-এ হাজার হাজার বিক্ষোভকারী তেহরানের US এম্বাসির বাইরে জড়ো হয় এবং স্লোগান দিতে দিতে দেয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা হাজার হাজার মানুষের ভিড় দেখে আতঙ্কিত হয়ে অস্ত্র ফেলে দিয়ে একপাশে সরে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত ভেতরে থাকা 58 জনের মধ্যে 52 জন আমেরিকান নাগরিককে জিম্মি করে ফেলা হয়। কিন্তু বিক্ষোভকারীরা জানত না যে দূতাবাসে একটি গোপন দরজা রয়েছে, যা সরাসরি পেছনের রাস্তায় খোলে। এই হামলার সময় 6 জন মার্কিন কূটনীতিক চুপি চুপি সেই গোপন দরজা থেকে বাইরে বেরিয়ে যেতে সক্ষম হন, কিন্তু তাদের কাছে কোনো প্ল্যান ছিল না, না ছিল কোনো কভার। তারা জনসাধারণের মধ্যে মিশে যেতে পারতেন না, না তারা কোনো অফিসিয়াল চ্যানেলের সহায়তা নিতে পারতেন। আর দূতাবাসে ফিরে যাওয়া মানে ছিল নিশ্চিত মৃত্যু। অবস্থান ছিল এমন যে একরকম বন্দি বাসস্থানের মতো হয়ে উঠেছিল তেহরান বিদেশিদের জন্য। প্রথম কয়েক ঘন্টা তারা ভিড় থেকে বাঁচার চেষ্টা করেছিল এবং ফোন ব্যবহার এড়িয়ে চলেছিল, কারণ এই আমেরিকান কূটনীতিকদের মুখমণ্ডল দেখে সহজেই চিনে নেওয়া যেত। একটি মাত্র ভুল তাদের সবার জীবনের জন্য মারাত্মক হতো। তারা অনেক দূতাবাস থেকে আশ্রয় চেয়েছিল, কিন্তু সবাই ভয়ের কারণে তা প্রত্যাখ্যান করেছিল। এই পরিস্থিতির মাঝে কানাডিয়ান রাষ্ট্রদূত কেন টেইলর তাদের সাহায্য করেছিলেন। যদিও কানাডার সরকার তাদের সাহায্য করতে বাধা দিত, তবুও কেন টেইলর নিজের দায়িত্ব নেন
তাদের সেফ হাউসে আশ্রয় দেন। এই 6 জন আমেরিকান কূটনীতিক পরবর্তী 3 মাস কানাডিয়ান রাষ্ট্রদূতের বাড়িতে লুকিয়েছিলেন। তাদের অবস্থান ছিল কড়া গোপনীয়তায়। না তারা কোনো জানালার কাছে দেখা যেত, না তারা সাহস পেত বাইরে বেরোবার। দূতাবাস থেকে পালিয়ে যাওয়া এই কূটনীতিকদের নাম ছিল রবার্ট অ্যান্ডার্স, যিনি কাউন্সিলর অফিসার ছিলেন, মার্ক লিয়েক, ভাইস কাউন্সিলর, এবং তার স্ত্রী কোরা লিয়েক, জোসেফ স্টেফোর্ড, পলিটিক্যাল অফিসার, এবং তার স্ত্রী ক্যাথলিন স্টেফোর্ড, যিনি ভিসা ডকুমেন্টেশন দেখতেন, আর শেষেই ছিলেন লি শার্টস। যখন জানা গেল যে 6 জন কূটনীতিক জিম্মি পরিস্থিতি থেকে বেঁচে গেছেন, তখন যুক্তরাষ্ট্রের সরকার এই তথ্যকে সম্পূর্ণ গোপনে রেখেছিল। পাবলিকভাবে ঘোষণা করলে তাদের জীবন আরও ঝুঁকির মুখে পড়ত, এবং যারা বাকি 52 জন আমেরিকান প্রতিবাদকারীদের বন্দী ছিল তারা হয়তো মারা যেতেন। যদি ইরানি বিপ্লবকারীরা বিষয়টি জানতে পারত, তবে একটি বড় ম্যানহান্ট শুরু হতো, যার ফলে কানাডিয়ান দূতাবাসেও হামলার সম্ভাবনা থাকত। আর আমেরিকার সুনাম নষ্ট হওয়ার বিষয়টি আলাদা। এই কারণে এই অপারেশনের দায়িত্ব দিয়েছে সিআইএ এর বিশেষজ্ঞ টনি মেন্ডিসের হাতে। সিআইএ এর প্রথম বেশ কয়েকটি পরিকল্পনা করেছিল, যার মধ্যে ছিল জাতিসংঘের ট্রাকের মাধ্যমে কূটনীতিকদের বের করে আনার পরিকল্পনা, স্থানীয় ইরানির ছদ্মবেশে পালানোর, এবং অন্য কোনো দূতাবাসের রুট দিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রতিটি অপশনে ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমেরিকান সরকারের কাছে কোনো এমন পরিকল্পনা ছিল না যা 100% নিরাপদ হতে পারত। তবে টনি মেন্ডিস এমন একটি আইডিয়া দেন যার কথা কেউ কল্পনাও করেনি, এবং এই পরিকল্পনাটি প্রযুক্তিগত দিক থেকেও সম্ভব মনে হচ্ছিল। তিনি প্রস্তাব দেন একটি ভুয়া সায়েন্স ফিকশন সিনেমা বানানোর নাটক সাজানো হোক। সিনেমার ক্রু দলে থাকা অফিসিয়ালরা ইরান একটি ট্যুরে আসবে, যেন তারা শুটিংয়ের জন্য লোকেশন খুঁজতে এসেছে। এভাবে তাদের কাছে তেহরানে থাকার একটি যৌক্তিক কারণ তৈরি হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তারা অবশেষে আইনগত উপায়ে বিমানবন্দর থেকে দেশ ছাড়তে পারবে যদি তাদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে। কিন্তু শর্ত হলো এই ছদ্মবেশ বা কভার এতটা আকর্ষণীয় হবে না যে সবাই তার দিকে নজর দেবে, বরং এতটাই বাস্তবসম্মত হবে যাতে ইরানি কর্তৃপক্ষ বিশ্বাস করতে বাধ্য হয়। এভাবেই একটি ভুয়া হলিউড সায়েন্স ফিকশন সিনেমার প্রোডাকশনের আইডিয়া জন্ম নেয়। টনি মেন্ডিসের পরিকল্পনা ছিল একটি সম্পূর্ণ মিথ্যা গল্প তৈরি করা, যেখানে বলা হবে একটি সিনেমা ক্রু ইরানে এসেছে, যার উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে একটি বড় সায়েন্স ফিকশন সিনেমার শুটিংয়ের লোকেশন খোঁজা। তিনি সায়েন্স ফিকশন জোড়াটি বেছে নেন, এবং এভাবেই জন্ম নেয় আর্গো, একটি সিনেমা যা কখনোই বানানো হয়নি। এই পরিকল্পনাকে বাস্তবসম্মত করতে তিনি হলিউডে একটি আসল অফিস চালু করেন। অফিসে ছিল আসবাবপত্র, সিনেমার স্ক্রিপ্ট, টেলিফোন, পোস্টার, এবং এমনকি স্টাফরাও নিয়োগ দেওয়া হয়েছিল যারা ফোন রিসিভ করত এবং তথ্য দিত। হলিউড মিডিয়ায় ইচ্ছাকৃতভাবে আর্গো সিনেমা সম্পর্কে খবর ফাঁস করা হয়। ভুয়া কোটেশন, বানানো প্রযোজকের সাক্ষাৎকার এবং মার্কেটিং ম্যাটেরিয়াল ছড়িয়ে দেওয়া হয়। টনি মেন্ডিস জানতেন যদি কেউ এই সিনেমার আসল হওয়ার প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করত, তাহলেও সে কিছু না কিছু অবশ্যই খুঁজে পেত। আর্গোর যে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল সেটাও এই মিশনের জন্যই বিশেষভাবে লেখা হয়েছিল। সেই স্ক্রিপ্টে মধ্যপ্রাচ্যের লোকেশনের বারবার উল্লেখ ছিল, আর তেহরানের প্রাকৃতিক দৃশ্য এই কাজের জন্য সবচেয়ে উপযুক্ত বলে দেখানো হয়েছিল। তাদের মধ্যে 6 জন আমেরিকানের প্রত্যেককে একটি নির্দিষ্ট চরিত্র বা ভূমিকা দেওয়া হয়। কেউ স্ক্রিন রাইটার, কেউ সিনেমাটোগ্রাফার, আবার কেউ সেট ডিজাইনার সেজে থাকে, এবং তাদের সবার জন্য সম্পূর্ণ জাল নথিপত্র প্রস্তুত করা হয়। কানাডিয়ান পাসপোর্ট, বিজনেস কার্ড, প্রোডাকশন শিডিউল এবং একটি চকচকে ব্রোশিওর তৈরি করা হয়, যার মধ্যে সেই সিনেমা প্রজেক্টের বিস্তারিত বিবরণ ছিল। প্রতিটি জিনিসই দেখতে ছিল একদম আসল হলিউড প্রোডাকশনের মতো। কিন্তু শুধু নথিপত্র বানানো যথেষ্ট ছিল না। আসল চ্যালেঞ্জ ছিল এই 6 জনকে প্রশিক্ষণ দেওয়া। কাস্টমস অফিসারদের সামনে কেমন আচরণ করতে হবে, সাজানো প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে, ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রফেশনাল হিসেবে কিভাবে আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটতে, কথা বলতে ও আচরণ করতে হবে, এই সব কিছু শেখানো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টনি মেন্ডিস তাদেরকে একটি ক্র্যাশ কোর্স দেন। যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কে,
তবে তোমার উত্তর যেন শুধু পাসপোর্ট না থাকে, বরং তোমার মুখভঙ্গি ও উচ্চারণেও সেটি প্রতিফলিত হতে হবে। মিশনের প্রথম ধাপ সফল হয়েছিল। মানসিকভাবে এই 6 জন আমেরিকান এখন সিনেমা টিমের সদস্যে পরিণত হয়েছিল। এবার পরবর্তী চ্যালেঞ্জ ছিল এই পুরো গল্পটিকে তেহরানের ভেতরে বাস্তবের মতো কার্যকরভাবে উপস্থাপন করা। বহু সপ্তাহের প্রস্তুতির পর টনি মেন্ডিস ইরানে যাওয়ার অনুমতি পান। তিনি ছিলেন একটি ভুয়া পরিচয়ে, একজন কানাডিয়ান সিনেমা প্রযোজক হিসেবে, যিনি নাকি একটি সায়েন্স ফিকশন মুভির জন্য ইরানের শুটিং লোকেশন খুঁজতে এসেছেন। এই কভার ছিল সম্পূর্ণ অফিসিয়াল ডকুমেন্টস দ্বারা সমর্থিত। 1980 সালের জানুয়ারিতে টনি মেন্ডিস তেহরানে পৌঁছান একজন সাধারণ বিদেশি ভিজিটরের ছদ্মবেশে। তার প্রবেশে কেউ কোনো সন্দেহ করেনি, কারণ টনির কাছে ছিল সব ধরনের বৈধ ডকুমেন্টেশন এবং কানাডিয়ান পাসপোর্ট, এবং তার মিথ্যা গল্পকে সমর্থন করছিল মিডিয়াতে ছাপা হওয়া খবরগুলো। তেহরানে পৌঁছেই সে প্রথমে কানাডিয়ান রাষ্ট্রদূত কেন টেলরের সঙ্গে যোগাযোগ করেন এবং এরপর 6 জন আমেরিকান কূটনীতিকের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়। নিরাপত্তার স্বার্থে এই সাক্ষাৎ হয় রাষ্ট্রদূতের বাসভবনের ভেতরে। এরপর মেন্ডিস সবাইকে বিস্তারিতভাবে ব্রিফ করেন। এয়ারপোর্টে কেমন আচরণ করতে হবে, বর্ডার অফিসারদের সামনে কি বলতে হবে, কোন বিষয়গুলো জোর দিয়ে বলতে হবে এবং কোন প্রশ্নগুলো এড়িয়ে যেতে হবে। তাদের বারবার এই বিষয়টি বোঝানো হয় যে তাদের ইরানিয়ান কর্তৃপক্ষের সামনে নিজেদের একজন আত্মবিশ্বাসী ও গোপন পেশাদার সিনেমা টিম হিসেবে উপস্থাপন করতে হবে, যারা শুধু একটি ছোট বিজনেস ট্রিপে এসেছে। কিন্তু এই পরিকল্পনা যদি ব্যর্থ হয় অথবা কারো পক্ষে সামান্যতম ভুলও যদি হয়, তাহলে তার ফল কি হবে সেটা সবাই আগে থেকেই জানতো। তাহলে শুধু এই 6 জন আমেরিকানই বিপদে পড়বে না, আলোচনা চলছিল 52 জন জিম্মিকে ছড়ানোর জন্য, তাও মারাত্মকভাবে প্রভাবিত হবে। কানাডিয়ান দূতাবাসের জন্য বড় বিপদের সম্ভাবনা ছিল, কারণ এই জাল পাসপোর্টগুলো ইস্যু করেছিল কানাডা নিজেই। পরবর্তী কয়েকদিন ধরে তারা প্রস্তুতি চালিয়ে যেতে থাকে এবং অবশেষে তেহরান বিমানবন্দরে ইরানি কর্তৃপক্ষের মুখোমুখি হওয়ার সময় এসে যায়। তেহরান বিমানবন্দরটি ছিল একেবারে সাধারণ একটি সকাল। মানুষ আসছিল, চেকিং হচ্ছিল, সবার মাঝে একটি দল ছিল, একজন সিনেমা প্রযোজক এবং তার 6 জন ক্রু মেম্বার। তারা সকলেই আত্মবিশ্বাসী ছিল, শান্ত ছিল এবং হালকা অ্যাকসেন্টে ইংরেজি বলছিল। যাদের কাছে ছিল জাল কানাডিয়ান পাসপোর্ট, তাদের সেই জাল কানাডিয়ান পাসপোর্টগুলোতে ইরানে প্রবেশের কোনো স্ট্যাম্প ছিল না। এই বিষয়টি টনি মেন্ডিসও জানতেন, কারণ তখন ইরানে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কাস্টমস এবং বর্ডার সিকিউরিটির ব্যবস্থা ছিল বিশৃঙ্খল, এবং এমন পরিস্থিতিতে একটি স্ট্যাম্প মিস হওয়াটা খুব সাধারণ ঘটনা ছিল। যদি এই ব্যাপারে ইরানি অফিসিয়ালরা কোনো প্রশ্ন তোলে, তবে তার একমাত্র জবাব হতে পারে আত্মবিশ্বাস। একটি চেক পয়েন্টে একজন গার্ড আর্ট ডিরেক্টর টাইটেল দেখে থেমে যায়, আরেকজন ভিসা একটু বেশিক্ষণ ধরে দেখে। কিন্তু সৌভাগ্যবশত তাদের কভার স্টোরি এতটাই বাস্তবসম্মত ছিল যে কারোরই সন্দেহ জাগেনি। সে 6 জন ক্রু মেম্বারের আচরণ ছিল একদম সাধারণ, আর উপর থেকে কানাডিয়ান দূতাবাসও স্ট্যান্ড বাইয়ে ছিল। যদি কোনো ভেরিফিকেশন কল আসে, তারা সঙ্গে সঙ্গে কনফার্ম করতে পারবে। যখন বোর্ডিং ঘোষণা করা হয়, তারা চুপচাপ নিশ্চিন্তভাবে উঠে দাঁড়ায়। গেট পার হয়ে ইসবিস এয়ারের বিমানে গিয়ে বসে। বিমান যখন আকাশে ওড়ে, তখনও তারা কিছু বলছিল না, কারণ যতক্ষণ না তারা ইরানের আকাশ সীমা পেরিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত টনি মেন্ডিস এবং সেই 6 জন কূটনীতিক তাদের আবেগ সংবরণ করে রাখেন। কিন্তু মিশন তখনও পুরোপুরি শেষ হয়নি। জুরিখ পৌঁছানোর পর তাদেরকে ইউএস কর্তৃপক্ষ হেফাজতে নেয় এবং চুপিসারে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। কোনো খবরের কাগজে কোনো হেডলাইন ছাপা হয়নি। এই পুরো ঘটনা পরবর্তী 17 বছর পর্যন্ত গোপনেই রাখা হয় এবং অবশেষে 1997 সালে 17 বছর পর সিআইএ এই মিশনের দলিলপত্র প্রকাশ করে। টনি মেন্ডিস নিজেই পুরো গল্পটি প্রকাশ করেন, কিভাবে একটি ভুয়া সিনেমা, একটি জাল স্টুডিও এবং একটি অসম্ভব মিশন 6টি প্রাণ রক্ষা করেছিল। বাকি যে 52 জন আমেরিকান জিম্মি ছিলেন, তাদেরকে মোট 444 দিন ধরে বন্দি করে রাখা হয়
এবং অবশেষে 20 জানুয়ারি 1981 সালে রোনাল্ড রেগান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে তারা মুক্তি পায়। শাহ অফ ইরান, যার কারণে এই সমস্ত ঘটনার সৃষ্টি হয়েছিল, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে 17 জুলাই 1980 সালে আমেরিকায় মারা যান। আর্গো গল্প, যা আগে শুধু গোপন নথিপত্রে সীমাবদ্ধ ছিল, এখন বিশ্বজুড়ে সাংবাদিক, ইতিহাসবিদ এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এই গল্প নিয়ে একটি সিনেমাও তৈরি হয়, কিন্তু সেই সিনেমায় অনেক দৃশ্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন দেখানো হয়। কিন্তু বাস্তবে এই মিশন কানাডিয়ান রাষ্ট্রদূত কেন টেলরের সাহায্য ছাড়া সম্ভব ছিল না। কানাডায় কেন টেলরকে জাতীয় নায়ক ঘোষণা করা হয় এবং যুক্তরাষ্ট্র তাকে গোল্ড মেডেল দিয়ে সম্মানিত করে। আর্গো মিশন, যা মিডিয়া কানাডিয়ান ক্যাপার নামে ডাকে, সেই ঘটনা ঘটার পর ইরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস আর কখনো খুলে না। মিশনের পর কানাডাও তাদের দূতাবাস বন্ধ করে দেয় এবং সকল কূটনীতিককে ফিরে ডেকে আনে। আশা করছি মইনু অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।